মেটানোইয়া মন আমুরে আপনাদের স্বাগতম। এটা একটা আলাপচারিতার চক্র যা মুক্ত চিন্তাকে সম্মান জানায়, যা নিকোলাস গাদা থম্পসন, আমার মানব ক্লোন, তৈরি করেছেন। হ্যালো নিকো, কেমন আছো? খুব ভালো, খুব ভালো। তোমাকে এখানে পেয়ে খুব খুশি। আমরা একদম পারফেক্ট। আমরা মেটানোইয়া মন আমুর পডকাস্টের চিলি সংস্করণ উদ্বোধন করছি, যা একটা পডকাস্ট, এটা সেই বইয়ের নামানুসারে আলাপচারিতার চক্র যা আমরা গত বছর প্রকাশ করেছি। এবং আমরা এটা শুরু করছি আমার নতুন পুরনো বন্ধু ফার্নান্দো বেলিসের সাথে। এখানে আমার কাছে মাচেট আছে, কিন্তু আসলে মূলত জুয়াইটাও সেন্ডাইম, যেমন সব অন্যান্য আলাপচারিতায়। আমরা তার জীবনের একটা সারসংক্ষেপ করতে যাচ্ছি না। যদি ফ্ল্যাটের কাছে আমাদের বলার জন্য মজার, আকর্ষণীয়, চ্যালেঞ্জিং বা সমৃদ্ধিশালী কিছু মনে হয়, তাহলে আপনারা নিজেরাই গুগলে যাবেন এবং যথাযথভাবে তাকে অনুসরণ করবেন এবং গবেষণা করবেন। তুমি যা আমাকে বলেছ তার আগে, আমরা যা আলোচনা করতে চাই সেটা নিয়ে মনোযোগ দিতে চাই, এই ধরনের বিষয়বস্তু বা প্রস্তাবনায় নয়। আমার আগ্রহ হলো অতিথি বর্তমানে যেটাতে আগ্রহী সেটার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা, তার পুরো জীবন বৃত্তান্তের বাইরে। এবং শেষে আমি তোমাকে জিজ্ঞাসা করব, সামনে কি আসছে, তোমার ভবিষ্যতের দিগন্তগুলো কি। কিন্তু এখানে আমি তোমার দিকে আমার গবেষণা কিছু তুলে ধরছি। ফেডার, তুমি যোগাযোগের পটভূমি থেকে এসেছ, এটা বলাই যায়। হ্যাঁ, কারণ এটা একটা আলাপচারিতা। এবং শুরু করার জন্য, মোটর গরম করার জন্য, আমাদের একটু বলো তোমার সেই অংশ বা সেই পেশার কথা। এটা কোথা থেকে এসেছে তোমার জন্য, এর মানে কি, তুমি কিভাবে যোগাযোগের জগতে জড়িত আছো। তাহলে সেখান থেকে আমরা শুরু করি। ঠিক আছে, প্রথমে নিকো, তোমার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং এমন একটা সংলাপ গড়ে তোলা যা সবসময় প্রয়োজনীয়। ঠিক আছে, আমার যোগাযোগের সাথে সংযোগ আসলে এই কারণে যে আমি গল্প তৈরি করতে আগ্রহী, কাহিনী স্থাপন করতে, দৃষ্টিভঙ্গি, দৃষ্টিপাত। এবং 1 মিনিটের মধ্যে আমি অডিও ভিজুয়াল থেকে যোগাযোগে প্রবেশ করব। খুবই সংযুক্ত 1 মিনিটের জগতের সাথে, সিনেমার তত্ত্বের দিক থেকে আরও। আমি এতে খুব জড়িত ছিলাম এবং আমি সংগঠনগত জগতের যোগাযোগের ক্ষেত্রেও খুব জড়িত ছিলাম। তাহলে আমি অডিও ভিজুয়াল ফরম্যাটে প্রবেশ করতে শুরু করলাম, তারপর ম্যাগাজিন, ট্যাবলয়েডের জগতে। এবং আসলে আমি দিনের শেষে বুঝতে পারলাম যে আমার আগ্রহ ছিল ধারণাগুলো বাস্তবায়ন করা, সেগুলো স্থাপন করা এবং আলাপচারিতা তৈরি করা। সেখান থেকে আমি কোচিংয়ের জগতে প্রবেশ করলাম এবং ধীরে ধীরে বই লেখার জগতে চলে এলাম। তাহলে আমার জন্য যোগাযোগ হলো একটা মিলনের স্থান। অনেক সময় এটা একটা দ্বন্দ্বমূলক স্থান, একটা টেক্সচারযুক্ত স্থান, যেখানে আলাপচারিতা তোমাকে অন্য জায়গায় নিয়ে যায়, বিনিময় তৈরি করে, এবং শেষে এটা একটা প্রতীকী স্থান, ভাগাভাগি করা। এবং সেখান থেকে অবশ্যই প্রশ্নগুলো গঠন করতে হবে এবং কৌতূহলের ক্ষেত্রের দিকে যেতে হবে। তুমি বলছিলে যে তুমি শুরু করেছিলে বা তোমার একটা অধ্যায় ছিল, হয়তো তুমি অডিও ভিজুয়াল সিনেমা, বা বলি তুমি সিনেমা বলেছিলে। এতে আমার আগ্রহ আছে কারণ আমি জানতাম তুমি একজন লেখক। এবং পরে আমি তোমাকে একটু জিজ্ঞাসা করতে চাই যে আমরা লেখকের পেশা নিয়ে একটা পিং পং খেলি, কিন্তু তুমি সিনেমার কথা বললে এবং সেটা নিয়েও আমার আগ্রহ আছে। দেখো, আমি অডিও ভিজুয়াল পড়েছি, ডকুমেন্টারিতে কাজ করেছি, এবং 1 মিনিটের মধ্যে আমি চেষ্টা করেছিলাম, আমি তোমাকে বলছি, 1990 সালে একটা টেলিভিশন প্রোগ্রাম যা কাজের জগৎ নিয়েছিল টেলিভিশনে নিয়ে আসা। হ্যাঁ, আমরা ছিলাম, আমার বয়স ছিল 2-1 বছর। আমরা 2 বা 3 জন পরিচালক ছিলাম এবং একটি গুরুত্বপূর্ণ চ্যানেলের জন্য প্রস্তাবনা তৈরি করেছিলাম, সেটা ঠিক ছিল। কিন্তু আমাদেরকে রবিবার সকাল 9:00টায় সম্প্রচার করতে বলা হলো। আমরা অন্য চ্যানেলের মিসার সাথে প্রতিযোগিতা করছিলাম। তাহলে অবশ্যই, কিন্তু আমাদের কাছে স্পন্সরশিপ ছিল না। তাহলে আমি দেখছিলাম যে আমি অডিও ভিজুয়াল নিয়ে আসছি এবং পরে আমি সাংবাদিকতা পড়তে শুরু করি। তাই আমি অডিও ভিজুয়াল বিষয়ের মধ্যে প্রবেশ করি আরও সংগঠনমূলক প্রয়োজনগুলোর দিকে। এবং 1 মিনিটের মধ্যে আমাকে সিনেমায় ক্যাম্পেইন করার জন্য নিযোগ দেওয়া হয় এবং আমাকে এল চাকোটেরও সেন্টিমেন্টাল সিনেমায় ক্যাম্পেইন করতে হয়, যা এখানে অনেক প্রভাব ফেলেছিল।
এবং এরপর আমরা পরিচালক ক্রিশ্চিয়ান দালাজের সাথে কথা বলা শুরু করলাম, এবং কেন নয়, আমরা একটি সিনেমা ম্যাগাজিন তৈরি করলাম যেটার নাম ছিল ডিএন। এবং আমি সেখানে একটি বার্ষিকী পেয়েছি, যা ছিল একটি খুব লাতিন আমেরিকান দৃষ্টিভঙ্গির ম্যাগাজিন, একটি ম্যাগাজিন যা স্বাধীন সিনেমা লেখক সিনেমার সাথে সংযুক্ত ছিল, এবং যেখানে লেখকরা লিখতেন, আমি বলবো যে এখানে চিলিতে সবচেয়ে শক্তিশালী বুদ্ধিভিত্তিক জগৎ। এটা ছিল একটা স্থান, একটা সময় যা ছিল উন্মাদনা, আমি বলছি উচ্চ টিরাজের রোটেটিভা, এবং ম্যাগাজিনগুলো সিনেমায় বিনামূল্যে বিতরণ করা হতো, যেখানে শুধুমাত্র লাতিন আমেরিকার নির্মাতাদের সাক্ষাৎকার ছিল। আমরা সিনেমাও মুক্তি দিতাম, মেক্সিকান সিনেমাও, সবকিছু। মানে এটা ছিল একদম উন্মাদনাপূর্ণ সৃজনশীল সময়, যেখানে আমরা একটা সম্পাদকীয় লাইন তৈরি করেছিলাম, যেখানে সিনেমার জন্য 3টি তারা দেওয়া বা মি গুস্তো মিনো গুস্তো বলার বিষয় ছিল না, বরং সেখানে লিখতেন মাউন্টেজিস্ট, সাউন্ড ডিজাইনার, সিনেমার পরিচালক। এবং আসলে এটা ছিল চিলিয়ান সিনেমাকে একটি শক্তিশালী লাতিন আমেরিকান প্রেক্ষাপটে নিয়ে যাওয়া, এবং এমন একটি জায়গা থেকে যেখানে সবাই প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তাহলে সেই সময় আমরা চিলির জন্য সিনেমার আইনও তৈরি করলাম, যা ছিল কয়েকটি দেশের মধ্যে একটি যারা সিনেমা আইন ছিল না। তাহলে এটা ছিল একটা সুন্দর সময়, এবং অবশ্যই আমার জন্য সবচেয়ে সৃজনশীল, সবচেয়ে বিপর্যয়কর সময় ছিল সেটাই। আমরা 9-0 এর কথা বলছি, এবং তুমি বললে 2-1 বছর, মানে সিনেমার মুক্তি সবকিছু 2000 সালে ছিল। কিন্তু আমি যে প্রোগ্রামটি করছি সেটার নাম এল পুলসো, কাজটি 9-2 সালে প্রায়। পারফেক্ট। সেখান থেকে আমি মনে করি আর্জেন্টিনায় হয়তো এটা একটু বেশি উন্নত ছিল, কিন্তু আমার গঠনমূলক সৃজনশীল দশক 2005-2015 এর দিকে বেশি চলছিল, ধরো। অবশ্যই আগে এবং পরেও, কিন্তু সেখানে একটা মূল বিষয় আছে। তুমি প্রবেশ করো কারণ প্রথমত হয়তো সাদৃশ্য, অনুসন্ধান, কৌতূহল থেকে, যে বলি তুমি কোনো এক জায়গায় পৌঁছাও যেখানে অন্যরাও সেখানে গঠন হচ্ছে। এটা এমন নয় যে তুমি শুধু গ্রুপটি তৈরি করছো এবং তুমি সেখানে এসে পড়ছো, বরং তুমি সেই একদম উন্মাদনাপূর্ণ সৃজনশীল গ্রুপের গঠনের অংশ। তুমি এখনই বললে বুদ্ধিজীবী, কিন্তু আমি ভাবছি বোহেমিয়ানো, মানে বোহেমিয়ার মিশ্রণ। আমরা পাউটা মিটিংগুলো লিগুরিয়ায় করতাম, যা একটি বার। একদিন দেখো, আসলে আমি লিগুরিয়ায় এনভিক সিমসের সাথে মিটিং করেছি শেরদো এবং পেসেসের জন্য। আমরা গারাজ, অলিম্পো, মুন্ডো গ্রুয়া, আর্জেন্টিনার সিনেমার জন্য ক্যাম্পেইন করেছিলাম। আমি অ্যাডলফো আইস্টাইনের সাথে একটি বারে ছিলাম ভ্যালডিভিয়ায়, একটি জায়গা নিয়ে কথা বলছিলাম। আমি সেই সময়ে তাকে ক্যাসেটের মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং ক্যাসেটটি হারিয়ে গিয়েছিল, আমি কখনো প্রকাশ করতে পারিনি, আমি তোমাকে শপথ করছি। তাহলে কিন্তু এটা ছিল খুব লাতিন আমেরিকান দৃষ্টিভঙ্গি। এবং তারপর আমি বলিভিয়ার ইউকামা গ্রুপের লোকদের এবং এই পরিচালককে জানলাম, তার নাম কি, কাজের ভিজিটে জলাবদ্ধতা। তাহলে এটা ছিল একদম সৃজনশীলতার সাথে সংযুক্ত একটি বিশ্ব, লাতিন আমেরিকার সুপার আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়ে, যা সিনেমা ছিল আমাদের নিজেদের জীবনের গল্পগুলো নিয়ে, প্রতিটি দেশের নিজস্ব আবেগ নিয়ে। তাহলে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, এটা ছিল এমন একটি সময় যেখানে প্রতিটি সংখ্যা ছিল একটি মাসিক ম্যাগাজিন, যা আমি গতকাল বলছিলাম কেউ বিশ্বাস করছিল না। প্রথম মুদ্রণ ছিল 1,0,0,0,0 কপি, কিন্তু এটা ছিল উচ্চ রোটেটিভ, এবং আমি একটা ওভেনের কথা ভাবছিলাম। তাহলে আমরা ম্যাগাজিনের কথা বলছিলাম, এবং সিনেমাগুলো আজকাল বিনামূল্যে দেওয়া হচ্ছিল। তাহলে আমাদের কাছে পুরো চিলি ছিল। পরের মাসে আমরা 8,0,0,0,0 এ নেমে এলাম, কারণ এটা অনেক ছিল। তারপর আমরা একটু আরও কমিয়ে আনলাম, কিন্তু মূল বিষয় ছিল কিভাবে সবাইকে মানসম্মত সিনেমা পৌঁছে দেওয়া। তাহলে মূল বিষয় ছিল, এবং এজন্য খুব প্রযুক্তিগত কিন্তু বিশেষায়িত প্রতিফলনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে লিখতে হয়েছিল। তাহলে উদাহরণস্বরূপ এখানে অনেকেই লিখেছেন, সিনেমার পরিচালকরা সব চিলিয়ানরা 1 মিনিটে স্ক্রিপ্ট লেখে। কিছু বড় অফিসিয়াল মিডিয়া ছিল যারা বলেছিল, শোনো, তোমরা দ্য এন্ড ম্যাগাজিনে লিখো না, এর নাম ডাম। তাহলে আমরা কি করতাম? আমরা কিছু ছবি কেটে নিতাম, অন্য নাম দিতাম এবং সবকিছু বদলে দিতাম। এটা ছিল একটা জগৎ, একটা সৃজনশীল সময়। এবং এনরিকে সিমসের সাথে আমরা সকাল 9টায় শ্যাম্পেন খাচ্ছিলাম, রুটি খাচ্ছিলাম। লিগুরিয়াতে আমি বলবো যে এটা ছিল গল্প তৈরি এবং পরিচয় গঠনের জন্য সম্পূর্ণরূপে সেবা দেওয়ার একটা সময়।
সেই এটা প্রায় একটা অরিজিন স্টোরির মতো, একটা বিচারকের লেগের থ্রিলিয়ান বোহেমিয়ান বুদ্ধিজীবী সংস্করণ, হাইপার সৃজনশীল এবং বিভ্রান্তিকর। এবং তুমি যা বললে, আবার বলছি, এটা সত্যিই বিভ্রান্তিকর। হ্যাঁ, অবশ্যই অনেক অদ্ভুত কাহিনী আছে এর পেছনে, এবং এটাই আমাকে মজা দেয়, কারণ কোনোভাবে কখনো কখনো এমনকি যখন তুমি এটা বলো, যখন তুমি এটা মুখে আনে, তুমি বুঝতে পারো যে হয়তো অন্য কেউ আসছে, এখন কিছু জুনিয়র 20 বছরের কিছু যুবক, এবং তারা বলে, শোনো, আমরা তোমাদের সেই সময়ের উপর একটা ডকুমেন্টারি করতে চাই। আর আসলে পুত শেষে ভালো, আমরা চিলিয়ান সংস্কৃতির ইতিহাসে একটা অধ্যায়, তাই না? এবং যদি এটা ব্যর্থ হয় বা পুরোপুরি এলোমেলো হয়ে যায়, তাহলে ইতিহাসের জন্য এটা আরো চিত্রময়। মানে তুমি জানো কিভাবে সবকিছু ভেঙে পড়েছিল? আমাদের একটা ম্যাগাজিন ছিল যা 2 বছর এবং 6 মাস চলেছিল। প্রতি মাসে এটা ছিল বীরত্বপূর্ণ, একদম প্রতিশ্রুতিবদ্ধ একটা টিম, এবং ভালো। এটা ছিল একটা জাতীয় খবর। কিন্তু একজন হিসাবরক্ষক ছিল যে সব টাকা নিয়ে পালিয়ে গেল, এবং আমরা সবকিছু ভেঙে পড়লাম, এবং অন্যদের মধ্যে পড়ে ম্যাগাজিনও ভেঙে পড়েছিল। এটা ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ আসলে এটা ছিল ভয়াবহ, কারণ আমরা যারা সেখানে ছিলাম, আমরা পুরো প্রক্রিয়ার সেবায় ছিলাম। এবং এই লোকটি অবশ্যই লাভবান হলো, কিছু বড় টুকরা বিক্রি করলো, এবং সেখান থেকে কোনো প্রকল্পই থেকেনি, এবং কিছুই না। পরে সব শেষ হয়ে গেল। কিন্তু দেখো, তুমি জানো আমি এই অনুভূতিটা নিয়ে থাকি যে এখানে একটা বেশ বন্য প্রোফাইল আছে কিভাবে পুরো প্রক্রিয়াটা তৈরি হয়েছে, এবং সেই আবেগময় হাস্যস্যিকতা যা ছিল একটা সামাজিক ঘটনা যা চিলিতে ঘটছিল। এটা ছিল একটা রেডিও প্রোগ্রাম যেখানে পুরো চিলি শুনত, যা ছিল চিলির যৌন কাহিনীর উপর। তাহলে অভিজ্ঞতা এত শক্তিশালী ছিল যে অবশ্যই আমাদের কাছে সব জায়গায় প্রবেশের জন্য কার্ড ছিল, যাতে আমরা যা খুশি করতে পারি, এবং সেখান থেকে সৃজনশীলতার কোনো সীমা ছিল না। এটা আমি কখনো বলিনি, অন্তত পাবলিক ভাবে। আমি সংক্ষেপে বলবো, এবং আমরা এখন সেই বিষয় নিয়ে কথা বলছি যা তোমার আগ্রহের। এখন আমরা এটা উপস্থাপন করছি, কিন্তু তুমি আমাকে মনে করিয়ে দিচ্ছ যে আমাকে ঠকানো হয়েছে, বা আমাদের ঠকানো হয়েছে, বা আমরা নিজেদের ঠকিয়েছি। আর্জেন্টিনায়ও ফোটা ফোটা এবং পৃষ্ঠার সংস্কৃতি রয়েছে, কিন্তু এই গল্পটা ভারত থেকে। আমি 2016 সালে সেখানে 1 বছর বসবাস করেছিলাম। আমি মিয়ানমার এবং থাইল্যান্ডও দেখেছি, কিন্তু বেশিরভাগ সময় আমি ভারতে ছিলাম, দূরবর্তী জায়গায়। সেই আত্মা নিয়ে আমি মনে করি আমি এটা অন্য কিছু পডকাস্টে বলেছি, যে বিলুপ্তির পথে থাকা সংস্কৃতিগুলোকে ডকুমেন্ট করার। এর বাইরে আমি আরো কিছু প্রকল্পে কাজ করেছি। আমি একটা সিনেমায় অভিনেতা ছিলাম। আমি ছিলাম ব্রিটিশ হিরো, যেটাকে ব্রিটিশ হিরো বলা হয়, কিন্তু এটা ব্রিটিশ হওয়ার কারণে নয়, বরং বিদেশি হওয়ার কারণে। বিদেশিকে তারা আরো বলে যে সে বিদেশি, আরো আক্ষরিকভাবে, এবং এটা বলার জন্য আরেকটি অধ্যায়। কিন্তু আমি একটা উৎসবে কোপ্রোডাকশন প্রধান হিসেবে কাজ করেছি। একটা উৎসবের নাম ছিল ইন্ডিয়া সার্ফ ফেস্টিভ্যাল, যা ছিল এক অসাধারণ ঘটনা। আমি প্রথম 4টি বা 5টি সংস্করণ প্রতিষ্ঠা এবং সংগঠিত করেছি। ভালো, একজন বন্ধু সেবাস্তিয়ান মিলারিনো এই চরিত্রের সাথে, সামান্থা, যদি আমি ভুল না করি তার পদবি, যে একজন ভারতীয়, এবং লোকটি, এবং তারা আমাকে আগে থেকেই বলছিল গুয়াদাল গঞ্জালেজ। আমি প্রকল্পে যোগ দিলাম। সেবাস আর্জেন্টিনা দেখতে গিয়েছিল, আমি রয়ে গেলাম। আমি একজন আর্জেন্টিনা বন্ধুকে নিযোগ দিলাম যে নিউজিল্যান্ডে ছিল। আমরা তাকে নিউজিল্যান্ড থেকে ভারতে নিয়ে আসলাম। আমরা 2 মাস প্রি প্রোডাকশনে কাজ করলাম। আমরা একটা উৎসব করলাম। দেখো, প্রতিদিন 3000 জন, 500 জন ক্যাম্পিং করছিল, কারণ উৎসবটা ছিল ভারত মহাসাগরের সংযোগস্থলে। বেঙ্গল উপসাগরে একটা নদী ছিল যার নাম আমি মনে করতে পারছি না, এবং জম্বুলে, পুনি অঞ্চলের জম্বলের বালির টিলা, এবং সেখানে ক্যাম্পিং করছিল মানুষ। 300টি দেশের প্রতিনিধিত্ব ছিল। 500 জন ক্যাম্পিং করছিল, এর মধ্যে 200 জন ছিল শিল্পী এবং ক্রীড়াবিদ, কারণ এগুলো ছিল জলক্রীড়া, সঙ্গীত, ডিজে, ইনস্টলেশন, দিনের এবং রাতের জন্য 3 দিন। এবং আমরা আমাদের পাপড়ি ছিঁড়ে ফেললাম, যেমন আমরা আর্জেন্টিনায় বলি, এবং লোকটি পালিয়ে গেল।
এবং 2021 সালে সত্যি সত্যি গাড়ি নিয়ে পালিয়ে গেল। আসে স্ত্রী, ছোট মেয়ে এবং কর্মচারীরা গাড়িতে লাথি মারছে, সে টাকা নিয়ে পালিয়ে গেল। পছন্দ? এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। আমি এটা সংক্ষেপে বললাম, কিন্তু পেছনে কিছু আছে। কিন্তু ভালো। কে তোমাকে নাচার আনন্দ থেকে বঞ্চিত করতে পারে? আমার জন্য সেই অর্থের কোনো গুরুত্ব নেই। অভিজ্ঞতা, স্মৃতি এবং সেই উৎসবে যে বন্ধুরা আমি তৈরি করেছি, যারা আজও আমি যোগাযোগ রাখি, তা অমূল্য। কিন্তু ভালো, আমি ইতিমধ্যে অনেক বেশি সাসপেন্স দিয়ে ফেলেছি। আমি আগে বলেছিলাম কারণ আমি তোমাকে পড়ছিলাম এবং ইত্যাদি। জানি তুমি রাজনীতির প্রতি অনেক আগ্রহী, কিন্তু গতকাল যখন আমরা আমাদের সাধারণ বিমানে বাড়িতে আর্সেন্ট কোটে ফার্নান্ডেজের বাড়িতে দেখা করলাম, তুমি আমাকে বললে, নিকো, আমি আজ বা কালো, ভালোভাবে বললে, তোমার পডকাস্টে কাজ নিয়ে কথা বলতে চাই। এবং আমি এখানে শিরোনামটি খুব বিস্তৃতভাবে রাখছি, যাতে তুমি আমাদের বুঝিয়ে দিতে পারো। বলি, সেখান থেকে কাজের দিকে, ব্যক্তিগত কাজ, পেশাদার কাজ, এড়িয়ে যাও। ঠিক আছে? ভালো, দেখো, আমার কাছে রাজনীতি যেমন সবকিছু আগ্রহের বিষয়, কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি কোনো বিষয় বছর এবং অনেক পরিশ্রম দিয়েছি, সেটা হচ্ছে কাজের জগত। আমি সবসময় এই গল্পটি বলি, কাজ করার এটাই মূল শব্দের উৎপত্তি। লাতিন শব্দ ট্রিপালিয়ারুম থেকে এসেছে, যার মানে হচ্ছে নির্যাতন। ট্রিপালিয়ারুম, এবং এর মানে নির্যাতন। তাহলে যারা কাজ করত তারা ছিল দাস, বন্দী, এবং তাদের কাজ করতে হতো পাথর বহন করা, কাঠ বহন করা, এবং তারা শারীরিকভাবে কষ্ট পেত, তাদের শরীরের ব্যথা হতো কাজের জন্য। এবং আজকাল মানুষের আত্মা ব্যথিত হয় কারণ তারা এমন জায়গায় কাজ করে যেখানে কোনো অর্থ নেই, বা যেখানে অত্যাচার হয়, খারাপ পরিবেশ থাকে, খারাপ নেতা থাকে। তাহলে মূল বিষয় সংগঠনগত জগত এবং লাতিন আমেরিকার দৃষ্টিকোণ থেকে আমার কাজ হচ্ছে আমেরিকা ল্যাতিনায়। আমি আন্তর্জাতিক সেমিনারের বক্তা হিসেবে কাজ করেছি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ওআইটি, এবং ধীরে ধীরে আমি লাতিন আমেরিকার সব দেশের সাথে যুক্ত হতে শুরু করলাম এবং বুঝতে পারলাম যে লাতিন আমেরিকার কাজ করার একটি ধরন আছে যেখানে মানুষ অনেক কষ্ট পায়। তাহলে যখন কেউ বিশ্ব স্বাস্থ্য সংস্থার শ্রমিক রোগ, মানসিক স্বাস্থ্য সমস্যার পরিসংখ্যান দেখে, তখন বুঝতে পারে যে এই অঞ্চলে কাজের সাথে সম্পর্কিত একটি সমস্যা আছে এবং কিভাবে শক্তিশালী, নমনীয়, অভিযোজিত এবং সচেতন সংগঠন তৈরি করা যায়। আমি অন্তত এই দিকেই কাজ করছি, কিভাবে এমন সংগঠন তৈরি করা যায় যেখানে মানুষ কেন্দ্রে থাকে, কিন্তু সেটা সেই কেন্দ্রের ভান নয় যেখানে আমরা বলি আমি তোমার প্রতি সম্মান দেখাই, না, বরং যেখানে আমার একটি খুব গণতান্ত্রিক স্থান আছে, যেখানে আমরা সবাই সম্মান এবং মর্যাদা থেকে আচরণ করি, এবং যেখানে একটি শব্দের সংযোগ ঘটে, সেটা হলো অর্থ। কোথায় অর্থ দুটি প্রশ্নের উত্তর দেয়, আমি কেন যা করছি তা করছি, আমি কেন যা করছি তা করছি। তাহলে অবশ্যই আমি অনুভব করি যে ট্রিপালিয়ারাম এখনো লাতিন আমেরিকায় খুব শক্তিশালী। যখন আমি ম্যানেজারদের কোচিং করি বা বিভিন্ন দেশের দলের সাথে কাজ করি, তখন আমি সবসময় একই জিনিস দেখি, বা হতাশা, বা ক্লান্তি, বা বার্নআউট, এবং সময়ের সাথে সাথে যে সমস্ত রোগ বেরিয়ে আসে, যেখানে শেষে কিছু সংখ্যা গঠন হয়। যেমন লাতিন আমেরিকায় 5 মানুষ খারাপ কোম্পানির জন্য নয়, বরং খারাপ নেতার জন্য পদত্যাগ করে। ভালো পার্থক্য। দেখো, লাতিন আমেরিকায় 9-3 কোম্পানি তাদের কৌশলগত পরিকল্পনা পূরণ করতে পারে না। যেমন তোমরা বলো, আরও কবিতা, আরও ছন্দ, সেটা পূরণ হয় না, এবং লাতিন আমেরিকার একটি ফিডব্যাকের গুণগত মান 2-5 কার্যকারিতা অতিক্রম করে না। তাহলে আমি মনে করি যে সংগঠনগত ক্ষেত্রে সাধারণভাবে পাবলিক এবং প্রাইভেট উভয় ক্ষেত্রেই কিছু হস্তক্ষেপ করা দরকার। এটাই হলো আমার কাজ, এটাই আমার আবেগ। তো সেখানে তুমি স্পষ্টভাবে ফিনিশ বা উদ্দীপনা পেয়েছ। আমি কেন, কোনটি পিছনে, এবং কেন কোনটি সামনের মধ্যে পার্থক্য পছন্দ করেছি। এছাড়াও তুমি কিছুটা সূক্ষ্মভাবে কিন্তু একই সময়ে শক্তিশালীভাবে বলেছ যে তুমি কোচ। আমি মনে করি নিউফিল্ডের অন্তোলজিক্যাল কোচ, যেটা নিয়ে আমি এখন তোমাকে একটু জিজ্ঞাসা করতে চাই, যাতে আমরা একটু প্রচারও করতে পারি। এটা আসলে কি নিয়ে? চলুন জুয়ান ভেরা সম্পর্কে একটু কথা বলি। তুমি যাকে খুশি উল্লেখ করতে পারো। তোমার কি শরীরের কোচিংয়ের সাথে কোনো সম্পর্ক আছে? কিছুক্ষণ পর কারমেন আসছে। অথবা যদি তুমি চাও, প্রশ্ন হলো, ঠিক আছে, সেখানে তোমার প্রয়োজন।
এবং সুযোগে পরিচয় আছে তুমি কিভাবে উপকারী হতে পারো, অংশগ্রহণ করতে পারো, এবং তুমি কিভাবে এটা প্রয়োগ করছো। তোমার কি আমাদের বলার জন্য কোনো স্টাডি কেস আছে? নাম না বলেই। দেখো, আমি ৫ বছর বয়সী এবং ৪-০ বছর বয়সে আমি সবসময় লিখছিলাম, ঠিক আছে, এবং আমি শিক্ষক হিসেবে এবং পরামর্শক হিসেবে কাজ করছিলাম। ৪-০ বছর বয়সে তারা একটি পরিবর্তন চেয়েছিল, তারা কোথায় জানত না। আমি ইনফিল্ডে প্রবেশ করি এবং অন্টোলজিক্যাল কোচ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করি, এবং সেখান থেকে একটি পরিবর্তন হলো, একটি খুব শক্তিশালী পরিবর্তন, যেখানে অগ্রাধিকারগুলো বদলে গেল, জীবন বদলে গেল, আমার জীবন বদলে গেল। এবং সেখান থেকে সামনে অবশ্যই আমি ভাষার অন্টোলজির সাথে সংযুক্ত হই, আমি মাতুরানার সাথে যুক্ত হই, এবং বছরগুলো চলে যায় এবং পরে আমি নিউ ফিল্ডে কাজ করি। আমি টিমে ছিলাম, আমি ছিলাম যোগাযোগের প্রধান। তাহলে ঠিক আছে, আমাকে যোগাযোগের মাধ্যম তৈরি করতে হলো। আমরা একটি বই প্রকাশনা প্রতিষ্ঠা করলাম, যেখানে আমরা একটি বই প্রকাশ করলাম জুলাই, এবং আমরা শুরু করলাম, আমি বলবো, পার্থক্যগুলো স্থাপন করতে, দৃষ্টিভঙ্গি স্থাপন করতে, সংলাপ তৈরি করতে, গল্প তৈরি করতে। আমি বলবো একটি শেখার সম্প্রদায় তৈরি করতে। এবং ১ মিনিটে, ঠিক আছে, আমি জুয়ান ভেরা, এবং জুয়ানকে চিনি। জুয়ান ভেরা একটি বন আলিঙ্গন। জুয়ানের চিন্তার ধরন আমার খুব পছন্দ, এবং তার লেখার স্টাইলও খুব সুন্দর। তাহলে জুয়ান, আমরা তার কাছে লেখা চাইতাম এবং আমরা সেই লেখাগুলো প্রকাশ করতাম। জুয়ান, এবং বছরগুলো চলে যায়, অনেক বছর চলে যায়, এবং পরে আমরা আবার দেখা করি, আমি বইটি কিনি, এবং আরও সময় চলে যায়। এবং কিছুদিন আগে আমি একটি বই লিখেছিলাম, একটি টেক্সট নিয়ে, যা এরকম কিছু, চিলি অপাক নামে, স্বচ্ছতার বিষয় নিয়ে। আমি এটি মোস্ট্রাডে প্রকাশ করি, একটি ইলেকট্রনিক পত্রিকা, এবং জুয়ানের সাথে আমরা আবার সংলাপ শুরু করি। এবং তখন জুয়ান আমাকে বলে, শোনো, চল একটি লিখিত আলোচনা করি। এবং এভাবে, এবং আমরা খুঁজে পেয়েছি। এবং আমি মনে করি যে জুয়ানের সাথে যে সাধারণ বিষয়টি রয়েছে তা হলো একটি দৃষ্টিভঙ্গি, যা আমি অনুভব করি যে এটি উভয় পক্ষের জন্য দায়িত্বশীল, সংগঠনগত বিশ্ব, রাজনৈতিক বিশ্বকে বোঝার ক্ষমতা, যেখানে দিনের শেষে কিছু একটা থাকতে হবে যা আমাদের একটি আরও গুণগত স্থানে নিয়ে যায়, যা আমি মনে করি এখনও সম্পর্ক, সাক্ষাৎ, সাধারণ উদ্দেশ্য, পরিবর্তনের প্রক্রিয়া গঠনের ক্ষেত্রে উপস্থিত হওয়া বাকি আছে, যা যেন পানির উপর একটি রেখা না হয়, আমরা যেন কিছু একটা নকল করছি না, বরং সত্যি। তুমি বলো যে আমার মধ্যে কিছু আছে যা আমি টেবিলের উপরে রাখি যাতে বিষয়গুলো অন্যভাবে কাজ করে। এটা দারুণ। ঠিক আছে, তুমি আমাকে আমার অধ্যায়ের কথাও মনে করিয়ে দিচ্ছ, কারণ অবশ্যই সৃজনশীল বোহেমিয়ান বুদ্ধিজীবী উন্মাদনার পর একজন গাইতে চলে আসে। আমি ৪-৬ বছর বয়সী, মানে প্রথমেই আমি ভাবলাম যে আমি অনেক বেশি তরুণ। তুমি ৪-৬ বছরের মতো দেখাচ্ছ, তাই আমি তোমাকে আমার চশমা দেব না। চমৎকার। এজন্য এখন আমি সংখ্যাগুলো বুঝতে পারি। তুমি বলছিলে ৯-০-১০-কে আমার বয়স ২-১ ছিল। কিভাবে হতে পারে? এই ছেলেতে খারাপ গণনা করছে। কিন্তু ঠিক আছে, একভাবে আমি একটু আগে বলেছিলাম আমি ভারত গিয়েছিলাম, এবং যখন আমি ফিরে এলাম আমি মূলত একজন প্রযোজক হিসেবে আসছিলাম, পাশাপাশি মুরালিস্ট, লেখক, ফটোগ্রাফার। আমি ফটোগ্রাফি পড়েছি অনেক বছর ধরে, ফটোগ্রাফার হিসেবে কাজ করেছি। কিন্তু যখন আমি ভারত থেকে ফিরে এলাম আমি এতে দুইটি মূল ধারণা নিয়ে দেখলাম মাথায়, দুইটি শক্তিশালী চিন্তা। একটি ছিল একটি পরিবর্তন ঘটানো, দেখা কিভাবে কোনোভাবে মহাবিশ্বের সংকেতগুলোর প্রতি মনোযোগী হওয়া যাতে শিল্প এবং সংস্কৃতির জগৎ থেকে একটি পরিবর্তন ঘটানো যায়, সংস্কৃতি উৎপাদনকে উৎসাহিত করা, এবং আর্জেন্টিনার এবং আন্তর্জাতিক প্রতিভাকে আমার সম্ভাবনার সীমার মধ্যে সমর্থন করা, টেকসই খোঁজে ত্রৈমাসিক প্রভাবের বিষয়টি, যা খুবই জলবায়ু সংকট দ্বারা প্রভাবিত। এবং ঠিক আছে, আমার একাডেমিক পটভূমি, আমি জীববিদ্যা পড়েছিলাম, জীববিদ্যার অর্ধেক কোর্স করেছি, কিন্তু আমি এটি শেষ করিনি। কিন্তু আমি সেখান থেকে এসেছি, এবং আমি একত্রিত হতে পারি কারণ আমার মনে হলো এগুলো ছিল খোড়া, মানে যা ছিল সেই খোড়ায় সৈন্যদের একত্রিত করা। এবং অন্যটি পতাকা নয়, কিন্তু অন্যটি তাও একটি উন্মোচন। কিন্তু বলি, সেই সফর থেকে আমি যে অন্য সিদ্ধান্তটি নিয়ে এসেছিলাম তা হলো
প্রায় একটি পরজীবীর জগৎ থেকে এসেছ। বাইরের জগৎ থেকে তুমি 4 বছর পর্যন্ত গিয়েছিলে। আসলে আমার প্রথম ব্যাংক অ্যাকাউন্ট ছিল ভারত ভ্রমণের জন্য। একটা শিরোনাম কল্পনা করো, আমার 3-7 বছর ছিল এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। সিস্টেমের বাইরে, বাজার এবং বেসরকারি খাত সম্পর্কে একটি খুব নেতিবাচক ধারণা নিয়ে, পাবলিক সেক্টর এবং রাজনীতির প্রতি এক ধরনের অবিশ্বাস ও অসন্তোষ নিয়ে, যা এক নয় কিন্তু একে অপরের সাথে জড়িত। এজন্যই একটু বোহেমিয়া এবং শিল্প, কারণ এটা সন্দেহবাদীর আশ্রয়স্থল। আমি বলছি না যে লিগ্রিস্ট, কিন্তু মানবজাতির প্রতি বেশ হতাশ। এভাবে হ্যাঁ, আবার এই সহানুভূতির ব্যাপারটা, তুমি বললে যে অন্যের সাথে কি সংযোগ তৈরি করার ক্ষমতা, কর্মক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, যেখানে সিওস একত্রিত হয় বা মিশে যায় যেভাবে তুমি দেখতে চাও, এবং প্রতিযোগিতা বন্ধ করে দাও। এটা কারণ নয় যে প্রতিযোগিতা স্বাস্থ্যকর নয়, বিশেষ করে ব্র্যান্ডগুলোর মধ্যে, এবং জানোই, কিন্তু যেখানে সহযোগিতাকে উদযাপন করা হয়। ঠিক আছে, তখন আমি সহযোগিতার এই ধারণাটা ভাবতে শুরু করলাম। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, অন্যের সাথে সম্পর্কের যে মূল্য দেওয়া হয় সেই মূল্যবোধ, এবং তারপর সেই সম্পর্কের যে মূল্য দেওয়া হয় তার ফলও আসে। তাহলে আমি বললাম, ঠিক আছে, আমি আবার ভারত যাচ্ছি। আমি নাগরিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা নিয়ে আপডেট হতে হবে। আমার রাজনৈতিক বিষয়ে একদম ধারণা ছিল না, রাজনৈতিক ইতিহাসে আমার আগ্রহ ছিল না। আমার মনে হচ্ছিল যে ক্ষমার ইতিহাস পড়ার সমান একটা বিজ্ঞান আছে যা ছত্রাক নিয়ে পড়াশোনা করে। কিন্তু বলি, আমার ক্ষেত্রে কমিউনিটি একই, পুরোপুরি, প্রায় সরাসরি এই খাতটিকে প্রত্যাখ্যান করলাম। আর যখন আমি ফিরে এলাম, ঠিক আছে, আবার নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আর্থিক সবকিছু জীবনের একটি পুরো মাত্রা, যা আমি বুঝতে পারলাম যে আমি যেন একজন শিশুর মতো, এবং আমি এখনো এটা করছি। আমি এখনো সেই শেখার প্রক্রিয়ায় আছি। এবং যেভাবে আমি তোমার কাছে ফিরে যেতে চাই, আমি তোমার দিকে এইভাবে বলটা ছুড়ে দেখছি। যেভাবে আমি খুঁজে পেলাম সেটাও ছিল এক সুযোগ, এক দাদা, যিনি আমার জন্য একজন গুরুর মতো হয়ে উঠলেন, যিনি তখন তার জন্য কাজ করেছিলাম। এবং সেই লোকটা, ঠিক আছে, ফ্রান্সিসকো ইনগুবিল, যিনি ঘটেছিল। আমি তার নাম বলছি। আমি বলি, আমি যাচ্ছি, এবং আমি একজন লোকের মতো হতে যাচ্ছি, যেমন এটা চিলিতে ফার্নান্দেজদের বাবার মতো। আর সেই লোকটা একজন সহযোগীর সাথে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করল, এবং পরে আরো কিছু সহযোগী যোগ দিল। একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান যা যোগাযোগ, অনুভূমিক নেতৃত্ব, সহযোগিতামূলক এবং সৃজনশীল আলোচনার উন্নয়নে কাজ করে। তিনি আসলে সৃজনশীলভাবে আলোচনা করার এই ধারণাটি তৈরি করেন। কেন? বেসিক কনসেপ্টগুলোকে বড় করার জন্য, তাই না? প্রথমে কেকটা বল করতে সম্পর্কটা যত্ন সহকারে রাখতে হবে। কেকটা বল করার পর যখন অন্য পক্ষের সাথে একটি ভালো সম্পর্ক থাকে, তখন সেটা ভাগ করা অনেক সহজ হয়ে যায়। এবং কি এটা শূন্য যোগফল এবং দানবায়নের সৃষ্টি করে না এই অনুভূতির জন্য যে তুমি জিতেছ? আমি অন্যকে আলোচনা করে হারিয়েছি, যেমন তোমরা বলো, এটা একটা বাজে ব্যাপার। বুঝেছ? তুমি এখনই হারাতে শুরু করেছ। আর আমরা 20 শতকের প্যারাডাইম থেকে আসছি আলোচনা করার সময়, শূন্য যোগফলের প্যারাডাইম থেকে। এখানে আমি সব এই কথা শুরুতে এসে পড়ি, যা পিটার সেমির 5ম শৃঙ্খলা। হয়তো তুমি ক্যালভিনও শুনেছ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। পিটার এটা একটু সেই প্রস্তাবনা যা পরে ফ্রয়েডের সাথে সাইকো অ্যানালিসিসের মতো। পরে তিনি বলেছিলেন, আমি এখানে এসেছি। এটা শেষ হয়নি। অনেক মানুষ এটাকে বাইবেলের মতো নেয়। এটা নির্ধারিত নয়। সাইকো অ্যানালিসিস নিন, এটাকে উল্টে দিন, কিছু যোগ করুন, এটাকে বিবর্তিত করুন, কারণ সেখানে ক্যামি আসে। নিশ্চয়ই পিটার সংগঠনগুলোতে, কোম্পানিগুলোতে সিস্টেমিক চিন্তার বিষয় নিয়ে, কিন্তু শুধু বেসরকারি কোম্পানিগুলোতেই নয়, বরং যে কোনো ধরনের পাবলিক, প্রাইভেট, এনজিও, যে কোনো সংগঠন, ক্লাব, যা কিছুই হোক, যে কোনো মানবিক সংগঠনের মধ্যে সিস্টেমিক চিন্তার উন্নয়নের ধারণা। এরকম বইটি একটু রেফারেন্সে ফিরে আসলে, যা পডকাস্টের মতো একটি আত্মীয়। বইটিতে 3টি মৌলিক ধারণা আছে, মেটানইয়া, যা আমি আপনাদের অন্য একটি অধ্যায়ে বর্ণনা করেছি, তাই আমি আবার বলবো না। অন্য অধ্যায়গুলো খুঁজে নাও, পাশাপাশি সেগুলো দেখো।
লাইক দাও এবং সব সেই জিনিসগুলো যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের ইউটিউবে চ্যানেল আছে। মেটানোইয়া, উপশিরোনাম থেকে একীকরণ এবং সিস্টেমিক চিন্তা যেন এই তিনটি স্তম্ভ। আমার যে প্রস্তাবনা আছে সেটাকে আমি পড়ার সময় ধরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আমি তোমাকে বলছি, পিটার সেনজে সিস্টেমিক প্রেসিডেন্ট। তুমি তাকে কাহিনীর অংশ হিসেবে দেখো, যেমন আমি দেখি এটা একটা ভিত্তি হিসেবে। আরো কোন স্তম্ভ তোমার মনে পড়ছে? আমাদের সময় আছে। আমি কিছু একটা উপস্থাপন করেছি। আমি মনে করি আমি এটা দেরিতে উপস্থাপন করেছি, কিন্তু আমি দ্বিমাত্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। ভালো। আর আমি তোমাকে শপথ করছি, কিন্তু তুমি এখানে আছো। এবং আমি মনে করি ছবির মতো। আমি মনে করি তোমার ছবির পরিকল্পনা, যেখানে শিক্ষক বলেছিলেন সেটা সাদা কালো ছবি তখনই হয় যখন শক্তিশালী ধূসর রঙের একটি পরিসর থাকে, আর আমি এতে বিশ্বাস করি। তাহলে পিটার সেনজে কিছু একটা থেকে শুরু করে যা অনেক বড়, যেখানে হুম্বার্তো মাতুরানা আছে, যেখানে কাজের জগতে ম্যারাথনের দর্শন সংযুক্ত হয় এবং যেখানে আলাপচারিতা জটিল হয়ে ওঠে, কারণ কখনো কখনো এই ম্যানুয়ালগুলো থাকে, যেমন এই এশিয়ান সংস্কৃতির গুণগত মানের, যা শেষ পর্যন্ত চিলি বা লাতিন আমেরিকার সাথে সম্পর্কিত নয়, কারণ এখানে ম্যানহাটনের আমেরিকান বইগুলো বা স্প্যানিশ বইগুলো আসে। তাহলে আমি মনে করি হয়তো লাতিন আমেরিকার স্তরে বিষয়টা হলো আমরা কিভাবে একটি কাহিনী তৈরি করি যেখানে অন্যান্য তাত্ত্বিক সিস্টেমগুলোর সাথে সমাপ্তি ঘটে। আমি উদাহরণস্বরূপ, যদি তোমার প্রশ্ন হয় সার্জিও, ঠিক আছে, হুম্বার্তো মাতুরানা, ঠিক আছে, রাফায়েল এচেভেরিয়া, ঠিক আছে, ফ্রেডি কফম্যান, যিনি আর্জেন্টিনারও, হ্যাঁ। আর আমি মনে করি অনেক মানুষ আছে যারা সংগঠনগত জগৎ নিয়ে ভাবছে। তাই আমি বলছি আমি তাদের মতো নই যারা একটা বই নিয়ে বসে আছে। অবশ্যই অবশ্যই না, আমি মনে করি না। কিন্তু আমি স্পষ্টভাবে জানি যে একটা সংগ্রহ, এটা সিস্টেমিক, কিন্তু এটা অবশ্যই বিভিন্ন মাত্রায় যেতে হবে। আমার জন্য কাজের জগতের একটি অ্যাক্সিওলজি আছে। অ্যাক্সিওলজি যা নৈতিকতা নিয়ে পড়াশোনা করে। ঠিক আছে। এতে অস্তিত্ব বিজ্ঞান আছে যা অস্তিত্বকে অধ্যয়ন করে, এবং এতে জ্ঞান বিজ্ঞান আছে যা জ্ঞানকে অধ্যয়ন করে। তাহলে যদি আমার একটি ট্রানজিট প্রোফাইলের সংগঠন থাকে, উদাহরণস্বরূপ, তাহলে আমার মেরিটোক্রেসি নেই। যদি আমার একটি সংগঠন থাকে যেখানে জ্ঞান পরিচালনা করা হয় না, কারণ এটি আর্কিয়া নেটওয়ার্ক হতে পারে, সেখানে একটি শ্রেণী বিভাগ আছে যা ক্লাসিক্যাল উল্লম্ব কর্তৃত্বের কাঠামো উপরে এবং সংগঠনগত ভিত্তি, কিন্তু এখানে নেটওয়ার্কটি একটি আদর্শিক নেটওয়ার্ক, যেখানে ধারণাটি যা একজন স্প্যানিশ বন্ধু ক্যাব্রেরার, তা হলো শ্রেণীবিভাগ হলো সমষ্টিগত জ্ঞান, সমষ্টিগত বুদ্ধিমত্তা। তাহলে আমি মনে করি এই পর্যায়ে এটা ঠিক আছে, পঞ্চম শৃঙ্খলা ঠিক আছে, কিন্তু এটা অনেক বড় কিছুতে একটি অংশ। ঠিক আছে, আমি সত্যিই বলছি, আমি মনে করি আজকের দিনে এটা অন্য জ্ঞানের মাত্রার সাথে মিশিয়ে ফেলা সম্ভব, যেখানে যখন তুমি অর্থের কথা বলো, আমি তোমাকে সংযুক্ত করব। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে আমি স্টোইকিজম নিয়ে একটি সমালোচনা প্রকাশ করেছি, একটি বই। তাহলে অবশ্যই, এবং এটা কাজে লাগে। যখন আমি আমার বই সংগঠনগত স্থিতিস্থাপকতা লিখেছিলাম, আমি স্থিতিস্থাপকতা তত্ত্বে প্রবেশ করি, মডেল তৈরি করি, এবং এটা কাজে লাগে যখন আমি জীবন্ত সংগঠনগুলোকে যোগাযোগ করা এবং অন্যান্য বই লিখেছিলাম। এখন একটি বের করা হলো যোগাযোগমূলক নেতৃত্বের উপর, যা ডক্টরাল হাইপোথিসিস। এবং আসলে আমি যা বুঝি তা হলো আজকের দিনে যা প্রয়োজন তা হলো জ্ঞান তৈরি করা। তাহলে একজন লেখকের প্রতি আঁকড়ে ধরা, হ্যাঁ সেটাও। কিন্তু যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আমি মনে করি আজকের দিনে তত্ত্বটি কাজ থেকে উদ্ভূত হয়, এটি অভ্যাস থেকে উদ্ভূত হয়, এটি বিশ্বাস থেকে উদ্ভূত হয়, এটি আপনার চেয়ে বেশি জটিল। তাহলে ম্যানেজমেন্টকে সেবায় থাকতে হবে। আমার কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জীবন ছিল। তাই অনেক মানুষ এই মজার খেলায় আছে যে তারা মনে করে মানুষ একটি রোবট, এবং আমি তাদেরকে কৌশলগত পরিকল্পনা বা দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত দেব, তা একই। যদি তত্ত্বটি আচরণগত না হয়, তাহলে এটি কবিতা, যেমন তোমরা বলো। অবশ্যই আমার মনে সংযোগ তৈরি হচ্ছে। না না, উল্টো, তাই না? 2001 তুমি মেরিটোক্রেসি এর কথা বললে, তুমি যোগাযোগমূলক নেতৃত্বের কথা বললে। আমি একটু আগে ভাবছিলাম, তাই না? আর সাইলেন্সগুলো, তাই না? আমাদের থাকতে হবে, দেখেছ?
তুমি ভাবতে থাকো, এবং যেটা তুমি ভাবছ সেটার প্রতি সম্মান দেখানো উচিত, তাই না? তুমি কি রাজতন্ত্রের বিপরীতে নেতার কি বিষয়টি নিয়ে কথা বলছিলে, তাই না? হায়ারার্ক। এবং আমি অবশ্যই, এবং আমার জন্য আবার বলছি, আমি তোমার সাথে পুরোপুরি একমত বলি, এর চেয়ে বেশি কিছু নেই। এবং আমি এটা ভালোবাসা নিয়ে বলছি, যে ফ্যানের প্রভাব, যে ফ্যান একটি রকস্টারকে ধরে বা এমনকি একটি সঙ্গীত ক্ষেত্রের সদস্যকে ধরে, একজন লেখককে ধরে, এবং সেটি বাইবেলে পরিণত হয়। আমার মনে হয় এটা কেমন যেন একটি অর্থ আছে একজন কিশোরের জন্য যে পরিচয় খুঁজছে, কিন্তু পরে বলি কৌতূহল, পর্যবেক্ষণ, বিনম্রতা এবং কিছুটা অভ্যন্তরীণ আগুন তোমাকে মুক্ত চিন্তার দিকে নিয়ে যায়। আমি মুক্ত চিন্তার কথা বলতে বেশি পছন্দ করি সমালোচনামূলক চিন্তার চেয়ে, কারণ আমার জন্য সমালোচনামূলক চিন্তা হল মুক্ত চিন্তার একটি অংশ, এটি মুক্ত চিন্তার একটি উপসেট। এবং সেই প্রেক্ষাপটে আমি বলছি, সেই ভিত্তির জন্য আমরা একমত। আমি সেনদের কথা উল্লেখ করেছি, এটি আসলে একটি পুরো ফেনোমেনার জন্য উৎস হিসেবে কাজ করে, কারণ তিনি সঠিক ছিলেন, বাইবেলের মতো নয়, বরং ঠিক উল্টো, তাই না? প্রথম কণ্ঠস্বর হিসেবে বলা যাক, এই নতুনের সঠিক, এই নতুন দৃষ্টান্ত তার বইয়ে এবং পরে আসা তার বন্ধু লেখকদের মধ্যে অনেক গবেষণামূলক কেস আছে, সফলতার কেস, ব্যর্থতার কেস বিশ্লেষণের জন্য। মানে এটা তোমাকে সবকিছু প্র্যাকটিসে একটু ধারণা দেয়। এবং অবশ্যই সেই সময়ে যখন হায়ারার্কি, উল্লম্বতা এতটাই গেঁথে গিয়েছিল সংস্কৃতিতে এবং মানুষের মাথায়, পেশাদার, ম্যানেজার, কিন্তু একই সাথে কর্মচারীদের মধ্যে, তখন সেই বোর্ডের পা মারাটা প্রয়োজনীয় ছিল। আমার একটু এমন হয় যে আমি টিমওয়ার্ক থেকে এসেছি, এবং আমি সমঝোতার সন্ধানে এসেছি, এবং আমি অনুভূমিক নেতৃত্ব থেকে এসেছি। মানে এটা আমার ডিএনএতে কিছুটা প্রাকৃতিকভাবে আছে। পরে আমি শুনেছি আমি বিভিন্ন পদ্ধতি এবং বইপত্র এবং অন্যান্য দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হয়েছি, কিন্তু বিষয়টা সেখানেই। এখন আমি এটা তোমার প্রতিক্রিয়া দেখার জন্য সংক্ষেপে বলছি। একটি হায়ারার্কি যেখানে সবাইকে সবকিছুকে চিন্তা করার এবং মতামত দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, কিন্তু কি এটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে অনেক ভিড় করে দেয়? মানে প্রতিদিনের জীবনে কি হচ্ছে, তাই না? পুনরায় নেতৃত্ব দেওয়ার কাজ নিয়ে একটি কোম্পানি, একটি পাবলিক অর্গানাইজেশন পরিচালনার কাজ নিয়ে, যা কিছুই হোক, যখন তুমি এটি সাংস্কৃতিক পরিবর্তন, সচেতনতা, সংবেদনশীলতা ইত্যাদির পরে কিছু অর্জন করো, তুমি এটা অর্জন করো যে ঠিক আছে, ভালো, আমরা একজনের পরিবর্তে সিদ্ধান্ত নেব সবাই মিলে, তাই না? এটা হয় যে অন্য ভূতগুলো হাজির হয়, ইগো আসে, কে আইডিয়া দিয়েছে, কে জানে না কি, এই সমস্ত বিষয়। মতামতের জন্য মতামত বিরোধিতা করার জন্য, মানে যোগাযোগের সাথে সম্পর্কিত সবকিছু যা জটিল গ্রুপ কথোপকথনের সাথে সম্পর্কিত। আমি এটা বলিনি, এবং আমি এই মন্তব্য প্রশ্নটি এইভাবে শেষ করছি। আমি একজন পরামর্শক এবং সংলাপের টেবিলের ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষিত হয়েছি। তাহলে কিছু নির্দিষ্ট পদ্ধতিগত স্কুলের সন্তান বা ছাত্র হিসেবে কিছু ডিজাইন করা প্রোটোকলের সাথে এমন কিছু উপায় আছে যা দিয়ে মানুষদের গ্রুপগুলোকে একত্রিত করা যায়, যারা হয়তো একটি চ্যালেঞ্জ সমাধানের জন্য উপযুক্ত, অথবা বড় গ্রুপ, অথবা যারা একটি অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িয়ে পড়েছে যা মুক্ত করতে হবে। পেসেলেথেরাসদের ডাক দেয়। এটা সহজ নয়, আমি বলব সবচেয়ে কঠিন হলো একজন বিদেশিকে এখানে ঢুকতে দেওয়া। এটা সত্যিই খুব কঠিন। এরপর সঠিক মানুষগুলোকে চিহ্নিত করা, যারা সেই টেবিলে থাকতে হবে, এবং যারা থাকতে হবে না তাদের ডাক দেওয়া, আসতে বলা। আইনজীবী ছাড়া, মিডিয়া ছাড়া বলি, আসতে বলা। এবং তখন আমি বলবো যে তুমি 6070 কাজ সম্পন্ন করে ফেলেছ। এরপর আসে যোগাযোগ। এখন এটা একটি ফেনোমেনা, কিন্তু যখন এটা দৈনন্দিন জীবন, এবং তখন সমাবেশগুলো, এবং এই অনুভূতি প্রায় ধর্মীয় হয়ে যায়। অনুভূমিক মানে তুমি অনুভব করো না, বা আমি তোমাকে বলি আমার সাথে কি হয়, আমি অনুভব করেছি। এবং এটা খুব মানবিক, কারণ আবার পেন্ডুলাম এবং আন্দোলনের ইনর্শিয়া
কিভাবে কাজ করা হয় সংস্কৃতির মধ্যে, কিভাবে কাজ করা হয় ইত্যাদি। আমার মনে হয় যে এখন আমরা একটু যেন হারিয়ে ফেলেছি। আমরা হয়তো একটি নেতৃত্ব হারিয়ে ফেলছি, যা বলা যায় উল্লঙ্ঘ হতে পারে, কিন্তু যা প্রয়োজনীয় ছিল বা উৎপাদনশীল ছিল বা যার একটি অর্থ ছিল, সেই নেতৃত্ব যেন বিকৃত হয়ে গেছে চিৎকার এবং দানবায়নের মাধ্যমে। কিন্তু আমি বলি যে এই দুইটি দৃষ্টিভঙ্গিকে একত্রিত করার উপায় আসলে হলো, আমি মনে করি যে এগুলোকে ঘৃণ্য। আমি সবসময় বলি যে যোগাযোগ করা মানে তথ্য দেওয়া এবং যোগাযোগ করা বোঝা। কারণ তারা মনে করে যে এটা একটি ক্যাম্পেইন, যে এটা সাংস্কৃতিক পরিবর্তনের জন্য একটি মার্কেটিং দান, এবং মার্কেটাররা মনে করে যে এটি ক্যাম্পেইন নয় এবং মানবিক বোঝাপড়া অন্য কিছু। এটা অবশ্যই ভিন্ন, কারণ যদি আমরা সংগঠনগত পরিবহনে থাকি, যদি তুমি আমাকে বলো কোথায় সেই পুঁজি আছে যাতে যোগাযোগ প্রবাহিত হয় এবং সংস্কৃতিতে একটি আন্তঃসংলাপ গড়ে তুলতে পারে। এবং সংস্কৃতি হলো বিশ্বাসের সিস্টেম, ইতিরীতি, মিথ এবং ঘটনা যা আচরণে পৌঁছায়। যদি সেখানে সংগতি থাকে, নিশ্চয়ই তখন শ্রেণীবিভাগ প্রবাহিত হবে, কারণ পুঁজি হলো সংস্কৃতি। এখন তুমি যা বলছো, উদাহরণস্বরূপ, সেটা সামাজিক সংলাপের নাম থেকে এসেছে। সামাজিক সংলাপ যখন সশস্ত্র সংঘাতের সম্প্রদায় হয়, যেমন কলম্বিয়ায়, তখন সামাজিক সংলাপ হলো রাষ্ট্র, নাগরিক সমাজ এবং ব্যবসায়িক সমাজের মধ্যে সংলাপ হয়েছে। এবং অবশ্যই এখানে কিছু চাপ আছে। হ্যাঁ, 2001। তাহলে এগুলো ভিন্ন ভিন্ন পরিস্থিতি। কিন্তু আমার মধ্যে একটি সাধারণ বিষয় আছে যা আমি বলি, উদাহরণস্বরূপ সংগঠনগত দিক থেকে, যা নিয়ন্ত্রণও দেয়, কারণ অন্যরা দুঃখ নিয়ে আসে। যেমন কলম্বিয়ায় আমাদের 1 মিলিয়ন মৃতদেহ, 7 মিলিয়ন বাস্তুচ্যুত মানুষ আছে। তাহলে সামাজিক সংলাপ ধরে রাখা, এত বড় দুঃখগুলোকে সামলানো। আমি আমার আসন্ন বইয়ে, যা যোগাযোগমূলক ছিল, আমি একজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছি। তাহলে বিষয়টি হলো, যখন টেবিলের উপরে এত দুঃখ থাকে এবং হয়তো আমার হত্যাকারী আমার সামনে বসে আছে, তখন আমি কিভাবে কথোপকথনটি গড়ে তুলব? তাহলে আমরা স্কিমের কথা বলছি। সেখান থেকে বিশ্বাসযোগ্যতা প্রয়োজন এবং বিপরীত জটিল ডায়নেটিক মুহূর্তকে ধরে রাখা, এবং অবশ্যই সেখান থেকে অন্যের সাথে সাক্ষাতে কিভাবে সংযুক্ত হয় তা দেখা। কিন্তু এটা একটি চরম পরিস্থিতি। কিন্তু ব্যবসায়িক জগতে, উদাহরণস্বরূপ, আমি তোমাকে বলি আমার পোস্ট গ্রাজুয়েট গবেষণার কথা। আমি 9টি দেশের সাথে কাজ করেছি, এক 8টি কেস এবং সাংস্কৃতিক পরিবর্তনের প্রক্রিয়া। শেষে আমি বলবো, হয়তো 1-0 সফল হয়েছে, বাকি সব ছিল কেবল ঘোষণা, কেবল উল্লাস, কিন্তু তারা পরিবর্তনের প্রক্রিয়াটি ধরে রাখতে পারেনি। তাহলে কেন? কারণ একটি সংগঠনের পুঁজি অবশেষে তার বিশ্বাস, এটি তার পরিচয়, আমার পরিচয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ মাত্রা আছে, যেমন পরিচয়, যে আমি সংগঠন হিসেবে কে, এবং আছে চিত্র, যেভাবে আমাকে দেখা হয়, এবং আছে খ্যাতি, যা আমার আচরণ সময়ের সাথে ধরে রেখেছে। সাধারণত কোম্পানিগুলো এতটাই বিজ্ঞাপন সংস্থার দ্বারা প্রভাবিত হয় যে তারা মনে করে সবকিছুই চিত্র। কিন্তু যদি তুমি জিজ্ঞাসা করো একটি সংগঠনের পুঁজি কোথায়, এটা তার পরিচয়। যদি আমি জানি আমি কে, যদি আমি জানি কেন আমি যেমন ভাবি, কেন আমি যেমন আচরণ করি, কেন আমি আমার কর্মী দলের আবেগ বুঝতে পারি, সেখান থেকে আমি বল রূপান্তর প্রক্রিয়া করতে পারি। তাহলে চিলি বা লাতিন আমেরিকার কোম্পানির সাংস্কৃতিক পরিবর্তনের প্রক্রিয়াগুলো আমার মতে টেকসই হয় না, কারণ নেতারা জানেন না তারা কি করছেন। তাহলে নেতৃত্বের সাথে একটি বিষয় আছে। সবসময় বলা হয় যে সাংস্কৃতিক পরিবর্তনের সংকটগুলো মূলত নেতাদের দ্বারা পরিচালিত হয়, কারণ তারা লাভ দিতে পারে না, কারণ তারা যা নেই তা করতে পারে না। তাহলে আমি আসলে কোথায় যাচ্ছি? আমি মনে করি কাজের জগতের পরিচয়। আমরা কিভাবে নিজেদেরকে দেখি, কিভাবে সম্পর্ক গড়ে তুলি, তা অবশ্যই একটি সংস্কৃতি গড়ে তোলার সময় জটিলতা তৈরি করে। যেমন মৌলবাদের ইস্যু, এমন কোম্পানি আছে যারা বলে না আমরা মৌলবাদী হতে চাই, এবং আমি তাদের বলি খেয়াল রাখো, এটা কেবল ঘোষণা নয়, এটা সাংস্কৃতিক হতে হবে। আর আমার কাছে একটি উদাহরণ আছে। এখানে একটি উদাহরণ। আমি কূটনৈতিক হতে চেষ্টা করছিলাম এবং এটা কঠিন ছিল, এমনকি আমি বুঝতে পারলাম যে আমি বিষয় থেকে সরে যাচ্ছি, কিন্তু আমি বাক্সটি এড়িয়ে গেলাম, তাই না? অবশ্যই, কিন্তু বলি ভালোবাসার সাথে, সবসময় ভালোবাসার সাথে, কারণ যদি না হয় তাহলে এটা সমালোচনা মনে হয়, কারণ আমরা সবাই আছি, আমরা সবাই শিখছি।
বা আবার শিখছি বা কাজ করার পদ্ধতিকে নতুন করে অর্থায়ন করছি, তাহলে এটা হতে পারে না যে আমরা সবাই একসাথে। না। তাহলে কিন্তু ঠিক আছে, আমি তোমাকে থামালাম। সাংস্কৃতিক পরিবর্তনের একটি প্রক্রিয়া তৈরি করতে হলে ক্রিটিক্যাল মাস থাকতে হবে, এবং ক্রিটিক্যাল মাসকে প্রক্রিয়াটি ধরে রাখতে হবে, কিন্তু বিশ্বাস থেকে। ঠিক। তাহলে সাধারণত কেন পরিবর্তনের প্রক্রিয়াগুলো গঠন করা হয় না? এটা সময়ের সাথে টেকসই হয় না। কেন? কারণ শেষ পর্যন্ত কেউ আচরণগতভাবে উদাহরণ দেয় না। তাহলে আমি যা বলি তাই আমি। তাহলে আমি অনেক সময় নেতাদের সাথে কি দেখি? আমি দেখি নেতারা যে মূল্যবোধ ঘোষণা করেন তা ধরে রাখতে পারেন না, এবং মানুষ সব সময় তুলনা করছে, মানুষ সব সময় সম্মতি এবং ধারাবাহিকতা খুঁজছে। তাহলে আসলে আমি অনেক নেতাকে দেখেছি যাদের একটি চমৎকার মুখাবয়ব, একটি অবিশ্বাস্য গল্প আছে, কিন্তু যখন চাপ আসে ভেঙে পড়ে। তাহলে সংস্কৃতি দেখো, একজন লেখক আছেন যিনি একটি কোম্পানি তৈরি করেছেন যার নাম লিয়ারম্যান, ইন্টারনেটে খুঁজে দেখো, জর্জ ক্যালভো। এবং এই ভদ্রলোক একটি এত শক্তিশালী ব্র্যান্ড তৈরি করেছেন যে এটি আজকের দিনে পুরো লাতিন আমেরিকায় রয়েছে। এবং তিনি বলতেন, আমার মূলধন আমার কোম্পানিতে নেই, আমার মূলধন সংস্কৃতিতে আছে। এবং তিনি নিজেকে সংস্কৃতির একজন রক্ষক হিসেবে ঘোষণা করতেন। মানে আমরা কিভাবে নিশ্চিত করব যে সবাই একসাথে চিন্তা করে এবং আমাদের সাধারণ মূল্যবোধ থাকে, এবং সেখান থেকে আমাদের একটি যৌথ আচরণ থাকে যা সেবার জন্য কাজ করে। একটি উদাহরণ হলো, চিলিতে একটি লোহা উৎপাদনকারী কোম্পানি আছে, কারণ এটি ব্রাজিল থেকে পুরো বিশ্বে কাজ করে। এবং ঘটনা হলো, একটি কোম্পানি আমাকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছে। প্রথম সভাটি ছিল একটি বিশাল গুদামে, এবং সব দেয়াল খুব ভালো ছিল। যখন মানব সম্পদ নিয়ে বৈঠক শুরু হয়, আমি একটি বই প্রকাশ করেছিলাম, রেজিলিয়েন্স, এবং একজনকে যত্ন নেওয়ার জন্য একটি মডেল নিয়ে। সভায় 200 জন মানুষ আসতো এবং তারা দাঁড়িয়ে থাকতো। দেখো, তাহলে আমি ম্যানেজারকে বলছিলাম এটা কি অনেক বেশি মনে হচ্ছে না? মানে তিনি বলছিলেন না, তারা যা আগ্রহী তা শুনছে এবং তারা শিখতে চায়, এবং পরে তারা আলোচনা করবে। তাহলে ঠিক আছে, এবং এটা বারবার ঘুরতে লাগলো। 2010 সালের ভূমিকম্প এল, সবকিছু ভেঙে পড়ল। একটা বড় সংগঠন যেখানে মাঝারি নেতৃত্ব নেই এবং 5 জনের একটি নেতা দলের শীর্ষে। নেতারা ইউরোপে, কর্মীরা পরামর্শদাতাদের ফোন করে তাদের ফুটবল মাঠে নিয়ে আসে, সবকিছু। এবং নিজেদের মধ্যে কর্মীরা সিদ্ধান্ত নিতে শুরু করে। আমি কি বলতে চাই, একটি সমষ্টিগত জ্ঞান তৈরি হলো যা নিয়মিত সমষ্টিগত বুদ্ধিমত্তা, ক্ষমতায়িত ধরনের, শরীরে অনেক কোর্স নিয়ে এবং ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা নিয়ে। এবং তারা সিদ্ধান্ত নিত এবং জানিয়ে রাখা যে নেতারা অন্য গল্পে আছেন, তাদের সিদ্ধান্ত নিতে হতো। তাহলে এগুলো হলো বুদ্ধিমান সংগঠন। তাহলে আর্কিয়ার নেটওয়ার্ক অস্থির, জটিল, ভঙ্গুর এবং পূর্ববর্তী সব সময়ের জন্য কাজ করে, কারণ এর মধ্যে নমনীয়তা, সাংস্কৃতিক প্লাস্টিসিটি আছে, এবং সেখান থেকে ঢেউ আসে, এবং আমি কম সময়ে আরো দ্রুত চলতে পারি। এজন্যই জ্ঞানের একটা ভূমিকা আছে, কিন্তু এর জন্য নেতাদের প্রয়োজন এবং তাদের সমর্থন করতে হবে। তাহলে এখন আর কাজের দল নিয়ে কথা বলছি না, এখন শেখার সম্প্রদায় নিয়ে কথা বলছি। না, এটা দারুণ, কারণ কিছুটা তুমি বর্ণনা করেছো যা আমি খুঁজছিলাম, যা ছিল দুইটি প্রবণতার একীকরণ বা সম্মিশ্রণ। একটি হলো নেটওয়ার্ক প্রবণতা এবং অন্যটি হলো পদানুক্রমিক প্রবণতা। কারণ ইউরোপে ওই 5 জন বিদেশি ছিল যারা বুদ্ধিমত্তার সাথে যা করতে জানত তা হলো শর্তগুলো তৈরি করা, ক্ষমতায়িত করা নয়, বরং কর্মচারীদের ক্ষমতায়িত হওয়ার জন্য শর্তগুলো তৈরি করা। দেখি আমি কি ঠিক বুঝেছি? একটি অফিসের প্রেক্ষাপটে যেখানে ছাদগুলো উঁচু এবং দেয়ালগুলো নিচু, তুমি তোমার 3 বা 4 জন সহকর্মীর সাথে মিটিং করছিলে এবং সেখানে কিছু মানুষ ছিল যারা সেই 1 মিটার বিশাল দেয়ালের পিছনে থেকে সেগুলো দেখার সুযোগ পেত। কি মজার, আমি কল্পনাও করতে পারি না, কমপক্ষে একে অপরকে সমর্থন করার জন্য। কিন্তু কি মজার ধারণা। আর দেখো তারা কিভাবে এটা অফিসের টপোলজিতে, স্থানটি স্থাপত্যে নিয়ে যায়। তুমি জানো পার্থক্যটা কি? যখন শিল্প বিপ্লবের সময় ছিল, তখন বাষ্পের যন্ত্রগুলোকে একটি বিশাল চাবি ঘোরানোর জন্য অনেক শক্তি এবং পেশি শক্তির প্রয়োজন ছিল। আজকাল সবকিছুই স্বয়ংক্রিয় হয়ে গেছে।
আজকাল আর পেশি শক্তির প্রয়োজন নেই। আজকাল সংগঠনটি জ্ঞানের মাধ্যমে কাজ করে। জ্ঞান কথোপকথন এবং নেটওয়ার্কিং এর চর্চা থেকে প্রবাহিত হয়। এটাই হলো কথোপকথন, যা জ্ঞানকে গঠন করে, যা ক্ষমতায়িত করে, যা বিশ্বাস তৈরি করে এবং বিশ্বাস অকার্যকরতার মাধ্যমে। তাহলে বিশ্বাসের সিস্টেমটি একটি সংগঠনের মতো কাজ করে, যা কথা বলতে জানে এবং যা স্পষ্টভাবে পার্থক্যকে সমর্থন করে এবং পুরো গল্পটাকে ধারণ করে। কিন্তু এর জন্য, যেমন মাতোরা বলতো, তাই না? তাহলে এখন বিষয়টি প্রতিযোগিতামূলক নয়, বরং সহযোগিতামূলক। কিন্তু এটা সংস্কৃতি, এটা একটি বিশ্বাস যা বাস্তবের রূপ নেয়। এবং এটা আমি তোমাকে উন্মাদনার দৃষ্টিকোণ থেকে বলছি না, বরং আমি এতে বিশ্বাস করি। তাহলে বিষয়টা হলো, আমি কিভাবে তোমাকে এই সব কিছুকে বিশ্বাস করাতে পারি এবং এটা তোমার দৈনন্দিন চর্চায় নিয়ে আসতে পারি। আমার খুব ভালো লাগে। আমি তোমাকে বইয়ের একটি উদ্ধৃতি পরে শোনাতে চাই, যা এই অধ্যায়টি কাজের উপর একটি সমাপ্তির মতো কাজ করতে পারে এবং আমরা লেখকের পেশা নিয়ে কথা বলতে পারি, অথবা হয়তো এটা তোমার মধ্যে একটি উদ্দীপনা তৈরি করবে। বলি, আমি তোমার জন্য এটা বলছি, আমরা এটা শেয়ার করছি, এবং প্রতিক্রিয়া যেন স্বাভাবিক হয়। উদ্ধৃতিটি জন মোহক থেকে, বা মোহক একটি পদবি সম্ভবত ইরোকুই বা লাকোটা অথবা উত্তর আমেরিকার এইসব আদিবাসী উপজাতির মধ্যে থেকে। বইটি একটি অসাধারণ বই, হাজারো মৌলিক নির্দেশনা স্প্যানিশে। স্থানীয় শিক্ষাগুলি স্থানীয় একটি টেকসই ভবিষ্যতের জন্য মেলিসা নেলসনের লেখা, একজন বিদেশী যিনি মূলত বক্তৃতার একটি সংগ্রহ করেছেন। এবং জন মোহব বলেন নিম্নলিখিতটি, নিশ্চয়ই এটি ইরোকুই, অন্তত উদ্ধৃতির প্রথম বাক্য থেকে। ইরোকুইস সংস্কৃতিতে বলা হয় যে যখনই আমরা একটি সভায় একত্রিত হই, আমরা একটি গানইয় বা উদ্বোধনী বক্তৃতা দিয়ে শুরু করি। 3 গানি। কিছু মানুষ এটাকে ধন্যবাদ জানানোর বক্তৃতা বলে। বন্ধনীতে এটি তাদের রাখে তাদের কি মনে পড়ে এই আলোচনা। এটি এমন কিছু যা বিশ্বের সকল সুস্থ মানুষদের একমত হওয়া উচিত। সে বলে টিফো হল ইরোকুইস কূটনীতির মতো কিছু। আমরা যেটাতে একমত সেটা দিয়ে শুরু করি, তারপর আমরা সেই বিষয়গুলোতে যাই যেগুলোতে আমরা একমত হতে পারি না। সে বলে আমরা প্রথমে একমত হতে পারি না, কিন্তু অবশ্যই বন্ধু, এবং তবুও আমরা সংঘাত সমাধানের সভাগুলোতে এটা করি না। এই অধ্যায়টি আছে, কিন্তু এটা শুরুতে নেই। আসলে সম্ভবত পরবর্তী বইটি বা একটি বই যা আমাকে করতে হবে তা হল বিভিন্ন স্থানে প্রাচীন পদ্ধতিগুলোর সাথে বর্তমান পদ্ধতিগুলোর তুলনা করা। কারণ আবার বললে কেউ পলভারের আবিষ্কার করেনি, আমরা সব সময় নতুন করে আবিষ্কার করছি। আমি উদ্ধৃতি শেষ করছি। সে বলছে এই বিষয়গুলো আমাদের জন্য সত্যি অত্যাবশ্যক, এবং এটা হলো যুক্তিসম্মত মস্তিষ্কের একটি কবিতাময়ভাবে প্রকাশের ধরন। কিছু মানুষ এটা দেখিয়ে এবং বলে যে এটা আধ্যাত্মিক। যেভাবেই বলো, এটা ঠিক আছে। আমরা প্রতিটি বৈঠকের শুরু এবং শেষে এই বক্তৃতা করি কারণ মানুষকে এটা মনে করিয়ে দিতে হয়। যেমন আমেরিকান বিউটি সিনেমার সেই ছোট্ট ব্যাগটা দেখেছ, নাচতে থাকা সেই ছোট্ট ব্যাগটা। হ্যাঁ, দারুণ সিনেমা। কিছুই না, আমি এটা এখানে লিখেছি ফার্নান্ডোর সাথে দেখা করার জন্য। এটা তোমার জন্য ছিল। সুন্দর সুন্দর। পরবর্তী। দেখো, আমি মনে করি এবং বিশ্বব্যাপী প্রেক্ষাপট এবং আমাদের সব উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট যোগ করে আমরা তৃতীয় বিশ্বের অংশ হিসেবে এই গল্পটা তৈরি করছি। এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্তরে আমি মনে করি যে সাক্ষাতের বিষয়, সংলাপের স্থান, অন্যকে মূল্যায়ন করা, পার্থক্যকে গ্রহণ করা, সমর্থন করা। আমি মনে করি এটা জরুরি। আমি মনে করি এটা একটি জটিল প্রেক্ষাপটে আছে যেখানে অন্যের খেলায় প্রবেশ করা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না। আমি উপরে চলে যাচ্ছি। তাহলে আমরা এটাই করছি, এবং আমি মনে করি যে দিনটি যখন কেউ দেখে এবং শোনে, তখন সে অনেক হতাশা শোনে।
তাহলে আমার কাছে এটা থেকে যায়, এবং এজন্যই আমি লেখার চেষ্টা করি টেবিলের উপরে ধারণাগুলো স্থাপন করতে, কারণ আমি মনে করি এটা কিছু একটা করতে হবে, জানি না কোথায়। আমি মনে করি না যে কিছু করার জন্য কোনো পদ্ধতি আছে। আমি চেষ্টা করি না, মানে এটা হলো সেই বিষয় যা তোমরা একাডেমিক, যুক্তিসম্মত এবং সবকিছুতে দেখো, কিন্তু মনে হচ্ছে আমি এটাও অস্বীকার করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি এই বিষয়টি কখনো কখনো, মানে সবচেয়ে অস্বাভাবিক স্থানগুলো থেকে সাক্ষাতের জায়গাগুলোকে সংযুক্ত করতে হবে। আমি একটা বই লিখছি না যেখানে আমি 1-5-0 বা 1-6-0টি কথোপকথনের গল্প লিখছি। দেখো, এটা কত ভালো। যেমন আমি এর সাথে একটা গল্প বলি। আমি জানি না এটা দেখা যায় কিনা, কিন্তু একবার আমি রাস্তায় ছিলাম, একটু বেশি মদ খেয়েছিলাম। তখন আমার বয়স ছিল 1-6 বা 1-7 বছর। সান্তিয়াগোর কেন্দ্রে ছিলাম এবং আমি একজন বৃদ্ধের সাথে দেখা করি। সেই সময় আমার বাবার সাথে সমস্যা ছিল, আমি তখন খুবই তরুণ ছিলাম। আর সেই লোকটির তার ছেলের সাথে একটা সমস্যা ছিল, এবং তিনিও আমার মতোই মদ খাচ্ছিলেন। আর আমরা কথা বলা শুরু করলাম, এবং আমি তাকে আমার বাবার মতো করে কথা বলছিলাম, আর তিনি আমাকে তার ছেলের মতো করে কথা বলছিলেন। কত ভালো সাইকোড্রামা! এটা সাইকোড্রামা একদল, শুদ্ধ সামারিটান, এবং সমস্ত বিপর্যয়, এবং পুরো গল্প। এবং তারপর আমরা শেষ করলাম, আমরা একে অপরকে একটি আলিঙ্গন দিলাম। তারপর আমি তাকে আর কখনোই দেখিনি। আমি আমার বাড়িতে চলে গেলাম বিবিজানিত। তাহলে আমি কোথায় যাব? আমি মনে করি অন্য ব্যক্তিকে খুঁজে পাওয়া, চাপ ধরে রাখা, এবং হয়তো সেই জায়গায় অন্যকে গ্রহণ করা যেখানে তুমি বলো অসম্ভব। আমি মনে করি এটা একটি মূল্য আছে, এবং কখনো কখনো আমি যা অনুভব করি, এবং এজন্য আমি যখন লিখি তখন আমি এমন একজন, এবং আমি নিজের আগুন নিয়ে অনেক লিখি। আমি খুব সমালোচক, কারণ আমি অনুভব করি যে ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষার অভাব রয়েছে। আমি কিছু একটা নিয়ে যাচ্ছি। আমি খেলছি না যে আমি খেলতে যাচ্ছি যে একবার, না, আমি কিছু একটা নিয়ে যাচ্ছি। এবং হয়তো আমি চিলির রাজনীতিতে প্রভাব ফেলতে চাই, অথবা হয়তো আমি সংগঠনগত জগতে বা যোগাযোগের প্রক্রিয়াগুলোতে প্রভাব ফেলতে চাই। প্রথম বইটি এমন একটি বই হিসেবে পরিচিত হবে যা এত অদ্ভুত কারণ এতে ছবি, ফটো আছে, এবং আমি 1 মিনিটে ছবি বা অঙ্কন বের করি। আমি একজন সাধারণ ব্যবস্থাপককে একটি কফিনের ভেতরে রাখি। আমি একটা শ্মশানে গিয়েছিলাম, আমার এক বন্ধুর ছবি তুললাম, এবং সে এমন ভাবে বেরিয়ে এলো, এবং আমি তার সাথে কিছু বেলুন যোগ করলাম, এবং সে ভাবতে শুরু করলো কেন এত খারাপ হয়েছে, এবং কালো হাস্যরস থেকে। তাহলে আমি জোর দিয়ে বলছি, আমি মনে করি যে একটি টেবিল কিভাবে লাথি মারতে হয় তার কোনো পদ্ধতি নেই, কিন্তু আমি মনে করি কাজের জগতে, রাজনৈতিক জগতে, সামাজিক জগতে সবকিছুতে ভিন্ন কিছু ঘটানোর জন্য কিছুটা সাহস প্রয়োজন। দেখো, আমি সবকিছুর কথা বলছি, এবং এর জন্য প্রয়োজন সেইটা হলো আবেগ, বিশ্বাস এবং সাহস, এবং সাহস। আসেন ফার, আমি মনে করি এটি আমাদের পর্ব শেষ করার একটি দুর্দান্ত উপায়। তোমাকে পেয়ে আনন্দ হয়েছে, এটা আমার জন্য সম্মানের বিষয়। আমরা এই কাজের মধ্যে সবকিছু একটু ঘুরে দেখেছি। আমি মনে করি আমরা সবাই কিছু ধারণা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সবকিছু মিলিয়ে এটা খুব ভালো ছিল। অনেক ধন্যবাদ। আমি এই সুযোগের জন্য কৃতজ্ঞ। দয়া করে চলুন আমরা ঐতিহ্যটি পালন করি। যেহেতু এটা হচ্ছে, আমরা মাইক্রোফোনটাকে একটু সরিয়ে নেব। আমরা একে অপরকে দিচ্ছি, কোনো ব্যাপার না। আমরা কোন দিক থেকে যাচ্ছি, আমরা মাঝখানে একটু ক্লো আলিঙ্গন করি, এবং এভাবেই আমরা সব সময় ট্রাকগুলো বন্ধ করি। এটি ছিল মেটানোইয়া মন আমুর একীকরণের যুগ। এই চক্র সম্পর্কে আরও জানতে এবং যা আসছে তা জানার জন্য সাবস্ক্রাইব করো এবং ঘন্টাটাকে ভালোভাবে বাজাও। নমস্কার, চিয়ার্স এবং শুভকামনা।